আমার নাম হচ্ছে আব্দুল আল মুতাকাব্বির। আমি হচ্ছে তোমাদের আগে ফিজিক্স ক্লাস নেই তোমাদের বড় ভাইদের ক্লাস 9-10-এর, বাট তোমাদের হচ্ছে আজকের বিজ্ঞান ক্লাসটা আমি নেব। ঠিক আছে বাবুরা, 34 জন আছে আমার ক্লাস, তোমার হচ্ছে ক্লাস 8-এর বাচ্চারা। আই থিঙ্ক ইউ আর দ্য ওয়ান অফ দ্য মোস্ট বিলিয়ন গাইস ইন এডু পরিবার। এটা আমার সবচেয়ে ভালো লাগে, তোমাদের কথা সবসময় হয়। এমনকি ক্লাস 9-10-এর চাইতে ক্লাস 8-এর প্রশংসা সবসময় বেশি থাকে। তোমাদের একটু গোপন কথা বলে দিলাম। তো আমি চাই যে আমার বাচ্চারা ঠিক ওইভাবেই আচরণ করুক, ঠিক আছে না? আচ্ছা, নো মোর কমেন্টস। আচ্ছা, এখন কমেন্ট করতেছে তাকে কি কমেন্ট করছে? আচ্ছা হ্যাঁ, সব বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাকিয়া ওকে ওকে ওকে। তাকিয়া উচ্চ স্যার কেমন আছেন? ও হ্যাঁ, উচ্চ চিনছি বেটা। উচ্চ আমার এলাকায়, মানে আমার কলেজের এলাকায় থাকে, আমি যে ইউনিভার্সিটি এলাকায় থাকে, চুয়েটের পাশের এলাকায় থাকে উচ্চ। ওকে উচ্চ, আবার দেখা হয় তোর সাথে, ভালো লাগলো। তো তোরা একটু সবাই চুপ থাক। কমেন্ট, নো মোর কমেন্ট। সোহানা, এই যে গান সোহানা এসে পড়ছে, আমাদের সোহানা আপু কি বলে? ও ওয়ালাইকুম আসসালাম সোহানা। ঠিক আছে বাবু, ঠিক আছে, তোমরা সবাই একটু থাকো। হ্যাঁ, ক্লাসটা নেই, একই পড়া, একটু অন্যভাবে নিব, একটু অন্য অ্যাঙ্গেলে, যাতে অর্থাৎ তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। হয়তো বা এর আগের ক্লাসে অনেক কিছু বুঝো নাই, তো এই ক্লাসটা আপনারা নোট করো। তোমরা নোট করে সবচেয়ে ভালো যে নোট হবে, ওই নোটটা তোমরা হচ্ছে গ্রুপে দিয়ে দিবা। তাহলে কি হবে জানো, তোমার নোটটা বাকি স্টুডেন্টরাও পড়বে। দেখা যাবে যে আমাদের একটা ভালো একটা নোট একজন পড়ছে, ওই নোটটা দেখবা আমিও হচ্ছে অন্য একটা স্টুডেন্টকে সাপ্লাই দিচ্ছি। দেখো এই যে আমার এডু পরিবারের এই মেয়েটা, এই ছেলেটা এই নোট করছে, তোমরা এটা পড়ো। তো এখানে ক্রেডিটের কিন্তু একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, সো মহাকর্ষ নিয়ে আমরা অলরেডি অনেক কথা বলে ফেলছি। মহাকর্ষ বলতে আমরা আবার একটু বলি, মহাকর্ষ বলতে আমাদের পুরো গ্যালাক্সিতে, পুরো এই মহাশূন্যের মধ্যে প্রত্যেকটা বস্তু যে থাকে, প্রত্যেকটা বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে, সেই বলটাকে আমরা কি বলি ভাইয়া? মহাকর্ষ। ঠিক আছে, এটা কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা, আর এই মহাকর্ষ, এই বলটা এটা কি করে না ভাই? এটা হচ্ছে নির্দিষ্ট কোনো বস্তুর ভরের উপর কি করে না, ডিপেন্ড করে না। দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে না, সরি আমি একটু ভুল বলে ফেলছি। দুইটা বিষয়ের উপর এই মহাকর্ষ বা পরস্পরের প্রতি যে আকর্ষণ, আমার সাথে ধরো এই ক্যামেরার আকর্ষণ, বা আমার সাথে যে বোর্ডের আকর্ষণ, বোর্ডের সাথে ক্যামেরার আকর্ষণ, সব কিছুতেই আকর্ষণ বল আছে। চুম্বকের মতো একটা আকর্ষণ বল সব কিছুর মধ্যেই থাকে, কিন্তু এই আকর্ষণ বলের পরিমাণটা এতটাই কম যে এটা আমরা ফিল করতে পারি না। কিন্তু আমরা তখনই ফিল করতে পারি যখন হচ্ছে কোনো একটা বস্তু বিশাল বড় হয় আর কোনো একটা বস্তু অনেক ছোট হয়, ঠিক আছে না? তো যেমন কিনা ধরো তুমি হচ্ছে ওই যে আমরা আগের ক্লাসে একটা উদাহরণ দিছিলাম, উদাহরণটা কি ছিল? যে কোনো একটা হচ্ছে ওই যে হেলিকপ্টার উড়ে যাইতেছে পৃথিবীর উপর দিয়া, এখানে কি হইতেছে, এই ক্ষেত্রে কোনো একটা ব্যক্তি জাম্প করছে, স্কাই ড্রাইভিং বলে, বুঝছো? স্কুবা না, স্কাই ড্রাইভ করছে, মানে আকাশ থেকে লাফ দিছে। ও যে আকর্ষণ বলের কারণে অনেক স্পিডে মাটির দিকে নামতেছে, পরে আবার প্যারাশুট খুলে দিতেছে। এই যে এত স্পিডে মাটির দিকে বা পৃথিবীর দিকে আগাচ্ছে, স্পিডে পড়ছে, এটা কিন্তু প্রধানত পৃথিবী ওই যে লোকটার জাম্প মারছে, ওরে কি করতেছে, একটা নির্দিষ্ট বলে বা মহাকর্ষ বলে আকর্ষণ করছে, বিধায়ী কি করতেছে, আমার ওই লোকটা ফুল স্পিডে নিচের দিকে পড়তেছে। এই যে তখন কিন্তু সে একটা ফোর্স বা বল অনুভব করে। তুমি ধরো তুমি যে লাফ দিয়ে আমি কি উপরের দিকে উঠতেছি না, আমি কিন্তু আবার পৃথিবীর দিকে নাইমে আসতেছি। কেন আসতেছি? পৃথিবী আমাকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে এবং সে চাচ্ছে আমি ওর পৃষ্ঠের সাথে একদম শক্তভাবে লাইগা থাকি। ওকে, সো এই যে আকর্ষণ আমার সাথে পৃথিবীর, তোমার সাথে পৃথিবীর, সেটাই হচ্ছে কি ভাইয়া? মহাকর্ষ। এটা আমরা সবাই জানি, নতুনভাবে একটু বললাম, বুঝছিস? তোরা দেখ, আর এই যে আমার আকর্ষণ বল, এটা কখনোই আমার আকৃতির উপর নির্ভর করে না। প্রকৃতি এই কই গেল? আকৃতির উপর নির্ভর করে না, প্রকৃতির উপর নির্ভর করে না, মাধ্যমের উপর নির্ভর করে না। তুমি যদি পানির মধ্যে যাও, পানির মধ্যেও তোমার কি করবে? পৃথিবী আকর্ষণ করবে। তুমি যদি বাতাসের মধ্যে থাকো, বাতাসের মধ্যেও তোমার পৃথিবী আকর্ষণ করবে। এই যে কোনো মাধ্যম, বায়ু মাধ্যম, জলীয় মাধ্যম, এগুলোর উপর আমার এই আকর্ষণ বল নির্ভর করছে না। পাশাপাশি আমার আকৃতির উপরও নির্ভর করতেছে না। ধরো মোটা একটা ছেলেকে পৃথিবী আকর্ষণ করতেছে যেরকম ভাবে, আমাকেও সেই করতেছে, একইভাবে আকর্ষণ করতেছে। কিন্তু এই আকর্ষণটা মূলত নির্ভর করতেছে ভাইয়া ভরের উপর। আমরা এর আগের ক্লাসে ভর নিয়ে অনেক আলোচনা করছি, আমি আমার মানিব্যাগ তো ওদের নাচায় টাচায় দেখাইছিলাম। তো ওই ভর জিনিসটা দেখ, আমি তো মনে করছিলাম যে তোরা সব পারস, এর লেগে ভরটা আমি অনেক মানে একটু কঠিনভাবে আলোচনা করলাম। আমি চিন্তা করছি যেহেতু পারেই, বেসিক যেহেতু আছেই, তো একটু অ্যাডভান্স আলোচনা করি, কিন্তু শুনি তো ক্লাসই হয় নাই। তো আমার ভর তো পড়াইতে হবে। অনেকে হয়তো বা ভর মানে বুঝে নাই, লজ্জায় বলে নাই যে ভাইয়া, সবাই তো বুঝতেছে, আমি একটু লজ্জা পাই, আমি লজ্জায় ভাইয়াকে না বলি, এরকম হইতে পারে, ঠিক না? তো ভরটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, তো মহাকর্ষ তো বুঝছি,
যে সবার মধ্যে পরস্পরের মধ্যে যে আকর্ষণ থাকে সেটাই হচ্ছে মহাকর্ষ। আচ্ছা, এবার আসো আমরা একটু ভর নিয়ে আলোচনা করি, কারণ ভর না বুঝলে আমরা এই মহাকর্ষ বল নির্ণয়টাও বুঝতে পারবো না। তো আমাকে একটু ভর নিয়ে আলাদাভাবে চিন্তা করতে হবে। ভাইয়া ভর জিনিসটা আসলে কি? দেখ দাঁড়া, ভরটা বোঝানোর আগে একটা নোটপ্যাড খুলে নিই, হ্যাঁ একটা বোর্ড খুলে নিই, দাঁড়া এইভাবে। ওকে 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 দাঁড়াও, আমি একটু নোটপ্যাডটা খুলে নিই। হ্যাঁ ভাইয়া আজকে একটু অসুস্থ রে, কি যে হয়েছে তোর ভাইয়ার, একটু অসুস্থ ভাইয়াটা, মানে আমি একটু অসুস্থ, ভাইয়া বলতে আমি অসুস্থ, বুঝছিস? এটার আবার কি হইল? দাঁড়া, এতে কিছু দরকার নাই, এতে কিছু দরকার নাই, এই সর 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 সর। ওকে ধরো নোটটা খুলে নি, হ্যাঁ একটু ওয়েট করো, ধরো 30 সেকেন্ড একটা ব্রেক, এরকম চিন্তা করতে পারো। আচ্ছা, আর বাচ্চারা কমেন্ট করার দরকার নাই, আমি যখন বলবো তোরা কমেন্ট কর, তখন তোরা একদম ঝাঁপায় পড়বি কমেন্ট বক্সের মধ্যে, সব কমেন্ট আমি পড়ে দিব, কিন্তু এখন কমেন্ট করিস না বাবুরা, এত এখন কমেন্ট করার দরকার নাই, ঠিক আছে? যা করছো করছো, এখন হাতটা কিবোর্ড থেকে উঠায় রাখো। দেখো ভরটা একটা আমরা বুঝি, ভর জিনিসটা আমরা নিজেরা বুঝি, দরকার দেখ ভর জিনিসটা আমিও বুঝি না, তারপর তোকে বুঝাইতেছি, দেখ বুঝ ভর জিনিসটা আসলে কি। ভর জিনিসটা আসলে বোঝায় কোনো একটা পদার্থের মধ্যে বা কোনো একটা কিছুর মধ্যে কি পরিমাণ পদার্থ আছে। আমি একটু চিন্তা করি, আমার এই যে ফোন আছে না, এই ফোন তো দেখতেছিস, ফোনের মধ্যে কি আছে দেখতো, ফোনটা আমি খুললাম, হ্যাঁ খুললাম বলতে হচ্ছে কভারটা আমি খুললাম আর ফোনটাকে আমি কভার থেকে আলাদা করলাম, রাইট? এটাকে আমরা আরো কিছু, এটার মধ্যে কি কি আছে, একটা ক্যামেরা আছে, এটার ভেতরে প্রসেসর আছে, তারপর হচ্ছে র্যাম আছে, ব্যাটারি আছে, আলাদা একটা স্ক্রিন আছে, এই যেগুলো কি আছে আলাদা আলাদা বিভিন্ন ধরনের সাবস্টেন্স বা ম্যাটার বা বাংলায় যেটাকে বলে বিভিন্ন ধরনের পদার্থের সমন্বয়ে কি হইতেছে আমার এই ফোনটা গঠিত, রাইট? আমাদের এই ফোনটা গঠিত। তো আমাদের এই ফোনের মধ্যে কি পরিমাণ পদার্থ আছে বা কি পরিমাণ সাবস্টেন্স বা উপাদান আছে, এইটাকে আমরা প্রকাশ করি কার মাধ্যমে? কিছু একটা দিয়ে তো প্রকাশ করতে হবে, রাইট? আমি তো বলবো না যে আমার ফোনে স্যামসাং এর মধ্যে একটা ব্যাটারিটা হচ্ছে একটু বড়, আবার হচ্ছে তোর কি বলে অ্যাপেলের মধ্যে হচ্ছে আরেকটা ব্যাটারি ওটা একটু ছোট, এইভাবে কেউ বলে? বা ধর স্যামসাং এর মধ্যে 2টা সিম ভরা যায় আর অ্যাপেলের মধ্যে একটা সিম ভরা যায়, এইভাবে কি বলা সম্ভব? বলতে হ্যাঁ বলা যায়, বাট বলতে গেলে কত বিশাল একটা কারবার হয়ে যাবে না? হ্যাঁ, একটার মধ্যে ম্যাটেরিয়ালস বেশি, একটার মধ্যে ম্যাটেরিয়ালস কম, এভাবে তো বলা যায় না। একটা বেশি ম্যাটেরিয়াল 10টা আছে, একটার মধ্যে 5টা আছে, এগুলো এভাবে কি বলা যায়? বলা যায় না। হ্যাঁ, এক কথায় যদি এটাকে আমরা এক্সপ্লেইন করতে যাই, এক কথায় যদি আমরা কোনো কিছুতে কোনো একটা বস্তুর মধ্যে কি পরিমাণ পদার্থ আছে সেটাকে যদি আমরা এক কথায় প্রকাশ করতে চাই, তাহলে আমরা যেটাকে নিয়ে আর যে বিষয়টা আমরা বিষয়ের মাধ্যমে যার মাধ্যমে আমি এটাকে এক্সপ্লেইন করতে পারি সেটাই হচ্ছে ভাইয়া ভর বা ম্যাস। অর্থাৎ কোনো একটা বস্তুতে কি পরিমাণ পদার্থ আছে সেটাই হচ্ছে কি ভাইয়া তার ভর বা ম্যাস। এখন কথা হচ্ছে দেখ এই ভর কি হয় না, চেঞ্জ হয় না। এখন কথা হচ্ছে ভাই কেমনে চেঞ্জ হয় না? তোরা আমি অনেকেই বুঝছি, আমি জানি ওইটা পোলাবাইন আছে জায়গায় 34টা, আমি জানি 30টা পোলাই বুঝে, কারণ আমি এই আগের ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করছি। তারপরে একটু বলি শোন, অনেকেই বুঝতে নাও তো পারে, তোরা একটু মনে কর, তোরা একটু রিভিশন দে, আর অনেক যারা বুঝে না তারা একটু বুঝুক, ঠিক আছে বাবু? দেখো এখন আমি ধরো এই ফোনটা চাঁদে নিয়ে গেলাম, অথবা ধরো এখান থেকে 500 বর্গ মাইল দূরের কোনো একটা, 500 বলতে 1000 কোটি বর্গ মাইল দূরের কোনো একটা গ্রহের মধ্যে আমি নিয়ে গেছি এই ফোন। এখন তুই আমার কত যেমনে আছে আমি ফোনটা ঠিক অমনি নিয়ে গেছি, এর মধ্যে কোনো কিছুর পরিবর্তনও করি নাই, কোনো কিছু ঢুকায়ও নাই, কোনো কিছু বেরও করি নাই, তাহলে এটার ভর কি চেঞ্জ হবে? ভর কিন্তু ভাইয়া চেঞ্জ হবে না। আগে যে ভর ছিল, ধরো পৃথিবীতে আমার এই ফোনের ধরো পৃথিবীতে মোবাইলের ভর ছিল আমার 100 গ্রাম, ওই যে দূর গ্রহে নিয়ে গেছি, দূর গ্রহের মধ্যেও এটা 100 গ্রামই থাকবে, যদি না এখান থেকে আমি কোনো একটা নির্দিষ্ট পদার্থ সরায় দেই অথবা কোনো একটা নির্দিষ্ট পদার্থ যুক্ত করি। এর মাধ্যমে কি বোঝা যায় ভাইয়া ভরের কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? এবার আচ্ছা ভর তো গেল বুঝছি, এটা নিয়ে আমার মনে হয় না যে তোরা কমেন্ট কর ভর বুঝছিস কিনা, আমি জানি তোরা বুঝছিস। সো এবার একটু ওজন নিয়ে কথা বলি। হ্যাঁ, ভরের সাথে সাথে আমাদের একটা বিষয় চলে আসে ওজন। আচ্ছা ওজনের আগে আমাদেরকে একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে কি বলে অভিকর্ষ বল এবং অভিকর্ষ ত্বরণ। আচ্ছা ঠিক আছে, ভর যা একটু বলছি একটু কমেন্ট করতো বাচ্চারা, একটু হাত চালাতো, একটু এক্সারসাইজ কর বা একটু এনার্জি দেখা, দেখি যে কি পরিমাণ কমেন্ট তোরা করতে পারিস, যে তোরা বুঝছিস কি বুঝিস নাই। যা পারো সেটু কমেন্ট কর। পোলাপাইন তোরা কমেন্ট করতে চাইছিলাম, আমি থামাই দিয়েছিলাম। দেখি 35টা পোলাপাইনের কয়টা পোলাপাইন কমেন্ট করে।
উচ্চ কি বলছে স্যার এটা ইজি চ্যাপ্টার, ফুল কনফিডেন্স আমি পারবো। ও বাবা, উচ্চ সব পারবে, ভালো লাগলো। জি বুঝছে, স্ট্রাইক জাভির ইবনে আমিন বুঝছে তোরি। স্যার একটা স্লাইড বোঝানোর পর এসএস নিতে দেন প্লিজ, অল্প টাইমে সব নোট করা সম্ভব না। আচ্ছা শোনা, তুই ঠিক আছে যে আমি সরছি তখন, এখন তুই নিবি কি নিবি জানি কয়টারে, স্ক্রিনশট নিবি, এসএস নিবি না? আচ্ছা নে 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 নে, আর নোট যতটুকু পারিস কর। এই যে আমি লিখছি খাতার মধ্যে, মানে যেটুকু লিখছি ওটাকে নোট করতে পারো। আচ্ছা এটা ছিল না, ধরো এটা হচ্ছে আমার কই ওয়েট করতো, আচ্ছা এটা ছিল, আর হচ্ছে এটা ছিল, নাও স্ক্রিনশট মারো, প্যারাই তো নেই। তারপর আমার নিপু কি বলছে, নিপু আপু বুঝছি, নিপু আপু বুঝছে, সাদিয়া স্যার বুঝছে, তারপরে হচ্ছে ওর নাম কি, স্যামসাং, ও আচ্ছা স্যামসাং গিটার, মাহির আফতাব, তাকিয়া মহাকর্ষ বিকর্ষ মধ্যে পার্থক্য কি, তাকিয়া সুন্দর একটা প্রশ্ন করছে, সুন্দর, সাবাস তাকিয়া, সাবাস সাবাস। তারপর হচ্ছে নৌরিন জি বুঝতে পারছে, এই 20টা কমেন্ট। ওর নাম হচ্ছে কি, কুইজ, আচ্ছা কুইজ হবে না ভাইয়া, কুইজ নেবে না। সাইফা স্যার বুঝতে পারছে, তারপর হচ্ছে সাইফা আলহামদুলিল্লাহ স্যার বুঝছি। নাইট উইং কি করছে, ওয়ালাইকুম আসসালাম। আরহাম নাইট উইং হচ্ছে স্যার বুঝছে, নাইট উইং বুঝছে আমার। বিহান রাজ স্যার আপনি তুই বলেন, ও আচ্ছা বিহান আমি তুই বলে ফেলছি, এই একটু আদর করে একটু বলি, বুঝছ না, ছোট ভাই না তোর আমার, এই কোন আদর করে একটু বলে ফেলি রে বাবু, ঠিক আছে তোমার রাগ করলে আর তুই বলবো না, ঠিক আছে যাও। সোহানা কি বলছে, ও বাবা সোহানা তো সব বুঝতে পারছে, আমাদের গান শোনানো আপুটা সব বুঝতে পারছে। স্যার প্লাস স্যার কি বলছে, ফার্স্ট লাইট দেন, ফার্স্ট লাইট দিব, এই নে ফার্স্ট লাইট দেখ। ও আমি তুই বলবো না বলছি, ওকে তুমি করে বলি, ঠিক আছে। ও বাবা এবার কি লিখছে, এর নাম কি, আবরার ফয়সাল। রাইসা হচ্ছে বুঝেছি, রাইসা বুঝেছে। মাহির আফতাব স্যার আজকে উপজেলা ফুটবল টুর্নামেন্টে, ও থ্যাংক ইউ মাহির, কংগ্রাচুলেশনস মাহিরের জন্য একটা ক্ল্যাপস মাহির, থ্যাংক ইউ, বাহ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সাবাস পারফেক্ট। তুমি হচ্ছে ক্লাস 8-এ পড়ো, ভালো বাবা, খুবই ভালো। তারপর হচ্ছে সাইম কি বলছে, স্যার তুই, ও আচ্ছা ঠিক আছে বলবেন না, ওকে শোনা আমি আর তুই করে বলবো না, ঠিক আছে শোনা। নিলয় হচ্ছে স্যার মোবাইল দিয়ে অভিকর্ষ ত্বরণ টেস্ট করালে ভালো, আচ্ছা ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ দেখি ট্রাই করি, বোঝানো যায় কিনা তোদের। জারিন তাসনিম ওয়ালাইকুম আসসালাম জারিন, অ্যান্ড দেন তোরি স্যার আচ্ছা তুই বলে, আচ্ছা ঠিক আছে দেখি যা মন চাইতে বলি, তোরা প্যারা খাইস, তোমরা একটা প্যারা খাও না, সরি স্যার আমিও রাগ করছি আপনি, ও আচ্ছা ঠিক আছে না আমি তুই বলবো না, শোনা ঠিক আছে বাবু। আচ্ছা শোনা আজকে ক্লাসের আগে তোমার গান শুনবো, ঠিক আছে শোনা, ওকে মনে করে দিও আমাকে, ওকে। দেখো আচ্ছা এটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে একটা পার্থক্য আমাকে চাইছি। দেখো যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণটাকে আমরা বলি মহাকর্ষ, হ্যাঁ, কিন্তু ওই দুইটা বস্তুর একটা যদি পৃথিবী হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ, অর্থাৎ পৃথিবীর সাথে অন্য যে কোনো কিছুর আকর্ষণকে আমরা কি বলবো ভাইয়া, অভিকর্ষ। পৃথিবীর সাথে সকল অভিকর্ষই মহাকর্ষ, ঠিক আছে, সকল অভিকর্ষই মহাকর্ষ, কারণ পৃথিবীর সাথে একটা বস্তু বা আমার তোমার যে আকর্ষণ সেটাকে তুমি মহাকর্ষও বলতে পারো, আবার সেটাকে আলাদাভাবে অভিকর্ষও বলতে পারো। অভিকর্ষ বলতে অভি যে শব্দটা আছে, অভি শব্দটা মেনলি পৃথিবীকে বাংলায় অভি বলা হয়, জানো পৃথিবীর যে অনেকগুলো নাম, একটা সমর্থক শব্দ আছে না, পৃথিবীর একটা সমর্থক শব্দ হচ্ছে অভি। সো অভিকর্ষ বলতে ওইখানে যে আকর্ষণটা কাজ করতেছে এর মধ্যে একটা উপাদান হচ্ছে পৃথিবী। ক্লিয়ার। আচ্ছা এখন হচ্ছে আমরা কি দেখবো, আমরা হচ্ছে এই যে আমরা কি বলতেছিলাম, M1 এবং M2 যদি d দূরত্বে থাকে তাহলে তারা নিজেদের মধ্যে যে আকর্ষণ করে তাকে আমরা বলতেছি হচ্ছে মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বলটাকে আমরা কি লিখতে পারি, F × G × M1 M2/d², এটা মুখস্থ করে ফেলতে পারো, এটাই সূত্রটা আমাদের লাগবে। আর এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে এই মহাকর্ষ বলের মান সাধারণত, এই দেখো অভিকর্ষ ত্বরণ এই লিখে নেই, অভিকর্ষ ত্বরণ সরাসরি লিখছে। আচ্ছা এই মহাকর্ষ বলের মান সাধারণত কার উপর নির্ভর করে, যে দুইটা বস্তু আছে না, দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ দুইটা বস্তুর ভরকে আমার কি করতে হবে, গুণ করতে হবে, এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক বলতে হচ্ছে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বকে আমার বর্গ করে ভাগ করতে হবে, স্কোয়ার করে ভাগ করতে হবে। পাশাপাশি এটাকে যদি আমরা পারফেক্টলি একটা ভ্যালু পাইতে চাই, আমাদের একটা মুখস্থ একটা ভ্যালু, হ্যাঁ এটা হচ্ছে তোমার স্যার আইজ্যাক নিউটন বের করে গেছে ভ্যালুটার মানে একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি ভাইয়া, জি অভিকর্ষ, এটা মহাকর্ষ ধ্রুবক বলে এটাকে কি বলা হয়, একটা মহাকর্ষীয় ধ্রুবক।
এটা কিভাবে বোঝার কিছু নাই, এটা মুখস্থ একটা ভ্যালু। তোমাকে এই ইকুয়েশনের মধ্যে এটা মাস্ট বি বসাইতে হবে, তাছাড়া তুমি কি করতে পারবে না, এই বল বের করতে পারবে না, কারেক্টলি এই বল বের করতে পারবে না। এই মহাকর্ষীয় ধ্রুবকের ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। আরে এটা তো মুছতে গেল, মুছামুছিও ভেজাল, দাঁড়া মুছতেছি। এটা হচ্ছে ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার, এটা কি হবে, জি হ্যাঁ, নিউটন কেজি, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার মহাকর্ষীয় ধ্রুবক, জি হচ্ছে আমার মহাকর্ষীয় ধ্রুবক। এটা কি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, বুঝার কিছু নাই, এটাকে মুখস্থ করতে হবে। ডান। তো কমেন্ট করে লাভ নেই ভাই জি কি, কারণ জি করতে হলে আমাকে আবার কি করতে হবে, ম্যাথমেটিক্যাল টার্মে যেতে হবে, পরস্পর সমানুপাতিক পরস্পর সমানুপাতিক, পরস্পর ব্যস্তানুপাতিক। তো যেহেতু সমানুপাতিক চিহ্নটা আমাকে উঠাইতে হয়, স্বাভাবিকভাবে একটা কনস্ট্যান্ট আনতে হবে, সেই কনস্ট্যান্ট হচ্ছে জি। এটা হচ্ছে ক্লাস 9-10 এর, এটা আছে কিনা আমি জানি না, তারপরে বলে দিলাম, যদি বুঝছিস, না বুঝতে মুখস্থ কর, শেষ। এটা নিয়ে আর কিছু করার দরকার নেই। দেখ, ও সরি, মুখস্থ করো। এবার দেখো, আমি হচ্ছে তোমাদের তুই বলে ফেলছি, সরি। আচ্ছা, এখন আসো, অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়। দেখ, এটা দেখো, এটা বোঝার একটা বিষয় আছে। তুমি যখন কি করবা, স্কাই ড্রাইভিং করবা, রাইট? স্কাই ড্রাইভিং বলতে ভাইয়া কি করব, দেখো এটা কাজ করে না কেন বোর্ডটা, ধরো এটার কি একটা চলে আসছে, এটা চলে আসছে, যেটা লাগছে একাই চলে আসছে অটোমেটিক্যালি। দেখো, তুমি হচ্ছে কি করবো ভাই, তুমি হচ্ছে একটা বিমান থেকে লাফ দিবা। আমি একটা বিমান আঁকি, হ্যাঁ, দেখ তো বিমানটা বুঝোস কিনা, মনে করো একটা বিমানটাতে কি হবে আল্লাহ জানে। এইটা বিমানের মাথা, এটা হচ্ছে বিমানের ল্যাঞ্জা, এই বিমানের ধরো কি আঁকি, দেখো তো বিমানই তো হয় না আমার। আচ্ছা, এইটা হচ্ছে আমার বিমানের পাখা, ওকে, এটা হচ্ছে আমার বিমানের পাখা, ধরতে পারো এটা হচ্ছে আমার বিমানের লেজ, হ্যাঁ, ধরে সামহাও একটা বিমান, বুঝার স্বার্থে একটা বিমান, যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান থেকে ধরো সামহাও তুমি কি করছো, একটা পাইলট বা একটা লোক লাফ দিছে, তুমি কি করছো, লাফ দিছো। তুমি ফিল করতে পারবা, তুমি যদি লাফ দিয়ে থাকো, তোমার গতি নিচের দিকে, যত নিচের দিকে নামতেছো তোমার গতি তত তাড়াতাড়ি বাড়তেছে, তোমার স্পিড তত তাড়াতাড়ি বাড়তেছে। শুরুর দিকে তোমার স্পিড ছিল ধরো অনেক কম, ধরো ছিল 0, যখন তুমি এখানে বসেছিলা তখন 0 ছিল না গতি, হ্যাঁ। যখন বাড়তেছো দেখো, তুমি দেখবা কি ওই স্পিড মিটার আছে না, তোমার কাছে যদি একটা স্পিড মিটার থাকে বা তুমি যদি স্পিড দেখতে পাও, তুমি দেখবা তোমার গতি, বা তোমরা একটা কাজ করতে পারো, ইউটিউবে সার্চ দিতে পারো যে যখন একটা তোমার হচ্ছে তোমার কি বলে, স্কাই ড্রাইভাররা যখন বিমান থেকে লাফ দেয়, তাদের হাতে একটা ডিভাইস লাগানো থাকে, ওই ডিভাইসে তারা দেখতে পারে তারা কত গতিতে মাটির দিকে পড়তেছে। বিষয়টা এরকমভাবে চিন্তা করতে পারো, গতি বলতে ওই যে আমরা যখন প্রাইভেট কারে যখন যারা উঠছো, বা যারা হচ্ছে তোমার হচ্ছে বাসে উঠছো, অথবা ধরো মোটর সাইকেলে যারা চালাও, তারা দেখবা আমাদের মোটর সাইকেলের সামনে একটা ওই যে স্পিড মিটার থাকে গোল, ওইখানে একটা কাটা থাকে, হ্যাঁ, এরকম স্পিড মিটার থাকে না, স্পিড এরকম স্পিড লেখা থাকে, আর এখানে এরকম স্পিড এরকম গুলা লেখা থাকে, এখানে একটা কাটা থাকে, এই কাটাটা দেখবা স্পিড বাড়াইলে এভাবে কি হয়, বাড়তে থাকে, এই কাটাটা থাকে, স্পিডের কাটাটা থাকে, ওই স্পিডের কাটাটা আস্তে আস্তে স্পিড যদি বাড়ে এটা বাড়তে থাকে। তো ঠিক ওই রকম ভাবেই একজন তোমার কি বলে, যখন হচ্ছে কি বলে এটাকে, বিমান থেকে যখন একজন লাফ দেয়, বিমান থেকে যখন একজন লাফ দেয়, তখন সে কি দেখে জানো, তার স্পিড মাটির দিকে সে যত নামতেছে, সে তত জোরে নিচের দিকে পড়তেছে, তত গতিতে নিচের দিকে পড়তেছে। তার মানে কি, তার স্পিড নিচের দিকে বাড়তেছে। এখন তার স্পিড নিচের দিকে বাড়তেছে কেন, যে কারণে তার স্পিড নিচের দিকে বাড়তেছে, তার গতি নিচের দিকে বাড়তেছে, সেই কারণটাই হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ। সেই কারণটাই হচ্ছে ভাই অভিকর্ষজ ত্বরণ, বুঝছো, যেটাকে আমরা মেইনলি জি দ্বারা প্রকাশ করি। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। জির ভ্যালুটা হচ্ছে 9.8, মানে এটা হচ্ছে এভারেজ ভ্যালু, এক এক জায়গায় এক এক রকম হয়। অন এভারেজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে কি হয় জানো, প্রতি এক সেকেন্ডে এটার গতি 9.8 কইরা বৃদ্ধি পায়।
হ্যাঁ, ধরো প্রথমে ওর স্পিড ছিল, দেখো এটা বোঝার চেষ্টা করো, প্রথমে ওর স্পিড ছিল 0, মানে যখন সে লাভ দেয় নাই তখন স্পিড ছিল 0। ওর হাতে ধরো এরকম একটা স্পিড মিটার সে আছে, সে দেখতেছে আমি যখন নিচের দিকে পড়বো তখন আমার স্পিড কত বাড়ে না কমে সে দেখবে। সো যখন সে লাভ দিল, মানে যখন সে বসেছিল তখন ছিল তো প্রথমে তো 0 ছিল, সে লাভই দেয় নাই। যখন সে লাভ দিল 1 সেকেন্ড পর সে কি দেখবে জানো, তার স্পিড হচ্ছে 9.8, বুঝছো? 2 সেকেন্ড পর কি দেখবে জানো, 2 সেকেন্ড পর সে দেখবে হচ্ছে তার স্পিড হচ্ছে 9.8 ইন্টু এই শর্তই 9.8 ইন্টু 2 19.6, বুঝছো? তারপরে হচ্ছে তৃতীয় সেকেন্ড মানে থার্ড সেকেন্ডের পর সে কি দেখবে জানো, 19 এত হচ্ছে এভাবে গুণ করতে পারো অথবা এভাবে লিখতে পারো 19, এটার সাথে আচ্ছা এভাবে লিখি, এটাকে গুণ না দিয়ে 9.8 যোগ করে দিই, হ্যাঁ যোগ মানে 9.8 করে বৃদ্ধি পাবে আর কি, তার গতি প্রতি সেকেন্ডে 9.8 করে বৃদ্ধি পাবে। 19.6 ছিল না শোনা, আরে 19.6, এখন কি হবে 19.6 এর সাথে আবার 9.8 যোগ, অর্থাৎ এবার তৃতীয় সেকেন্ডে সে কি দেখবে, তার স্পিড হচ্ছে 29. এটা হচ্ছে 4, 29.4, অর্থাৎ তার স্পিড নিচের দিকে, সে যত নিচের দিকে নামতেছে তার স্পিড 9.8 করে বাড়তেছে। এই যে 9.8 করে তার স্পিড নিচের দিকে বাড়তেছে, এটাকেই আমরা মেইনলি অভিকর্ষ ত্বরণ দ্বারা ডিফাইন করে থাকি। এটা ক্লিয়ার? অভিকর্ষ ত্বরণটা ক্লিয়ার? বিহান আমাকে কি বলছে ভাইয়া, সমানুপাতিক এবং বিপরীত কি সমানুপাতিক, এটা কি বলছে, ব্যস্তানুপাতিকের পার্থক্য কি? হ্যাঁ, এটা আমরা এখন বুঝবো। এই আমার তো স্লাইডই হারাই গেছে, দেখ তোদেরকে পড়তে যে আমি স্লাইডটা হারাই ফেলছি, তারা অন করে নি। হ্যাঁ, সমানুপাতিক এবং বিপরীত কি বলছে, ব্যস্তানুপাতিকের পার্থক্য কি? দেখো এই ক্ষেত্রে সমানুপাতিক বলতে বোঝাচ্ছে আমার এফ অর্থাৎ বল আর হচ্ছে তোমার এই ভর পরস্পর সমানুপাতিক, দুইটা ভরের গুণফল পরস্পর সমানুপাতিক। সমানুপাতিক বলতে হচ্ছে তোমার এই যে দুইটা ভরের গুণফল, এটা যত বাড়তে থাকবে আমার আকর্ষণ বল ঠিক তত কি হবে ভাইয়া, বাড়তে থাকবে। অর্থাৎ আমার সাথে তোমার যে আকর্ষণ বল, এটার চাইতে আমার সাথে পৃথিবীর যে আকর্ষণ বল সেটা হবে বেশি। কারণ এম এর ভর তোমার আর আমার, ধরো তুমি আছো কয় কেজি, আমি আছি ধরো 60 কেজি, তুমি আছো ধরো 70 কেজি, তাহলে আমাদের ভরের গুণফল কত হলো, 6 7 42 এত না? আচ্ছা, কিন্তু পৃথিবীর ওজন হচ্ছে প্রায়, ও শিট, এটা মোছা যায় না কেন, ধরো পৃথিবীর ওজন কত ভাই, পৃথিবীর ওজন হচ্ছে 6 × 10⁻²৪, মানে 6 দিয়া প্রায় আরো 24টা শূন্য, বিশাল একটা সংখ্যা, এত কেজি। এতর সাথে আমার ওজন হচ্ছে ভাই 60, যদি গুণ করি তাহলে দেখা যাবে যে 6 এর সাথে অনেক 0.000, মানে এইরকম একটা ভ্যালু আসবে, বিশাল বড় একটা, হ্যাঁ তোর 6 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে, মানে বিশাল একটা সংখ্যা আসবে। অনেক কি পরিমাণ আকর্ষণ বল পৃথিবীর সাথে আমার। অর্থাৎ যখন আমার এই যে দুইটার গুণফলের মান আস্তে আস্তে বাড়তেছে, দেখা যাচ্ছে কি যত গুণফলের ভ্যালু বাড়তেছে, দুইটা ভরের বস্তুর গুণফলের ভ্যালু, অর্থাৎ বস্তুর ভর যত বাড়তেছে ভরের গুণফলও তত বাড়তেছে। অর্থাৎ যত বেশি আমার ভরের গুণফল বাড়তেছে তাদের মধ্যে ওই আকর্ষণ বলটা তত বেশি বাড়তেছে। অর্থাৎ আমি যদি এই দুইটা এম এর গুণফল বাড়াই, আমার ফোর্স এফ বাড়বে। হ্যাঁ, ধরো আমার সাথে তোমার আকর্ষণ বলের চাইতে না আমার আর তোমার ভরের যে কারণে যে আকর্ষণ বল সেটা অনেক কম, কিন্তু এই দুটোর গুণফল বাইরে গেল, কীভাবে বাড়তে পারে? তো আমার আর তোমার জায়গায় পৃথিবী এবং চাঁদ, ওদের দুইটা ভর বেশি না, তাহলে ওদের আকর্ষণ বলও বেশি, যেহেতু ওদের ভরও বাইরে গেছে, পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ বলও তত কী হবে, বাইরে যাবে। অর্থাৎ ভরের গুণফল যদি বাইরে যায়, আকর্ষণ বলও কি হয়, তত বাড়ে। আচ্ছা, এইটা গেল। আর হচ্ছে যদি এই যে দুইটা বস্তু নিয়ে আমরা কথা বলতেছি, এদের মধ্যবর্তী দূরত্ব যদি কমে, এই ডি যদি কমতে থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাবে কি জানো, এই ফোর্স তত বাড়তেছে। ডি যত কমে, ব্যস্তানুপাতিক না, ডি স্কোয়ার, ডি যত কমে, দূরত্ব যত কমে, ফোর্স তত বাড়ে। ওই যে আশফাক আমাদের কমেন্ট করছে যে একজন যখন তোমার লাভ দেয় তোমার বিমান থেকে, তখন কি হয় জানো, ওর সাথে পৃথিবীর দূরত্ব আস্তে আস্তে কমতে থাকে। দূরত্ব যত কমে, পৃথিবীর সাথে ওই লোকটার আকর্ষণ তত বাড়তে থাকে, যার ফলে সে আরও বেশি তাড়াতাড়ি নিচের দিকে
পরে। সো কি বলতে পারি আমরা, ব্যস্ত অনুপাতিক বলতে বোঝায় একটার ভ্যালু যদি কমে যার সাথে তার ব্যস্ত অনুপাতিক রিলেশন সেটা কি হবে ভাইয়া, আস্তে আস্তে বাড়তে থাকবে। আর সমানুপাতিক বলতে বোঝায় যার একটার ভ্যালু যদি বাড়তে থাকে বা কমতে থাকে তার সাথে যে সমানুপাতিক রিলেশনে যে আছে তার ভ্যালু যদি তারটা বাড়ে ওরটাও বাড়বে, যদি কমে ওরটাও কমবে, এইরকম একটা রিলেশন, বুঝছো? আচ্ছা, সো অভিকর্ষ ত্বরণ তো আমরা বুঝছি, এই যে জি, ওই যে আমরা বলতেছিলাম 9.8 করে বাড়তেছিল, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা সূত্রটা হচ্ছে কি ভাইয়া, জি ইন্টু জিএম বাই ডি স্কোয়ার। হ্যাঁ দেখো এটা একটু বুঝতে হবে আমাদের, হ্যাঁ, জি ইন্টু জিএম বাই ডি স্কোয়ার অভিকর্ষ ত্বরণের। এইটাই আমাদের দেখতে হবে অভিকর্ষ ত্বরণ। এই দাঁড়াও, এটা কই যায় এটা, আচ্ছা, অভিকর্ষ ত্বরণের সূত্রটা হচ্ছে জি ইন্টু জি এম বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এই জি কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, এটা মুখস্থ মান। আচ্ছা আচ্ছা, এই এমটা কি, ধরো অভিকর্ষ ত্বরণ হচ্ছে কার, পৃথিবীর না, ধরো এটা হচ্ছে আমার পৃথিবী। আর পৃথিবী, আচ্ছা এটা আমি গোলটা ঠিক মতো হয় নাই, হ্যাঁ ধরো এটা পুরো রাউন্ড শেপই আছে। এটার ব্যাসার্ধ হচ্ছে ধরো ডি, এটার ব্যাসার্ধ কত, ডি। আর পুরা পৃথিবীর ভর কত ভাই, এম, আমরা এম দেখছিলাম না, 6 × 10⁻²৪। আর ডি হচ্ছে তোমার 6.4 × 10⁻³ মেবি, হ্যাঁ এরকম একটা, এত কিলোমিটার বা মিটার, যাই হোক দেখ, সো ভুলে গেছি। যাই হোক, এক্ষেত্রে আমার এটা হচ্ছে পৃথিবীর কি বলে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে পৃথিবীর ভর। ঠিক এইখান থেকে আমরা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি বের করতে পারি। এক্ষেত্রে পৃথিবীর জি দেখো, এম কি চেঞ্জ হবে, এটাও আমার এই বড় হাতের জি তো কনস্ট্যান্ট, ও চেঞ্জ হবে না, ওর ভ্যালু সবসময় এটাই থাকবে। আর পৃথিবীর ভর কি চেঞ্জ হবে, পৃথিবী যতটুকু তোমার পদার্থ নিয়ে আসে, মাটি গাছপালা লতা পাতা সমুদ্র পানি টানি আমাদেরকে যে নিয়ে আসে, ওর ভ্যালু খুব একটা চেঞ্জ হয় না। হ্যাঁ, পৃথিবীর ভর সেম থাকে, কনস্ট্যান্ট থাকে। কিন্তু আমার এই জি চেঞ্জ হয় মূলত এই ডি এর কারণে। ডি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। কোনো একটা স্থানে পৃথিবীর ব্যাসার্ধ কম থাকে, কোনো একটা জায়গায় পৃথিবীর ব্যাসার্ধ একটু বেশি থাকে। যেমন ধরো সাধারণভাবে সমতলে জির ভ্যালু হচ্ছে 6.4 × 10⁻³ মানে 64,000, হ্যাঁ 6,400 কিলোমিটার। কিন্তু ওই যে দেখো, তুমি যখন হিমালয়ের মাথার উপর উঠবা, স্বাভাবিকভাবে পৃথিবীর এখানে ব্যাসার্ধ বেশি না। হ্যাঁ, এই যে ধরো এটা যে আমার পৃথিবী হয়, এই পৃথিবী হয় সব জায়গায় সমান, কিন্তু এখানে তো একটা হিমালয় পাহাড় আছে, হিমালয়ের এত উঁচা হিমালয় পাহাড়, তো স্বাভাবিকভাবেই ওর ব্যাসার্ধ কেন্দ্র থেকে তখন এইখানকার দূরত্বটা বাইরে যাবে না, ডিটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। আবার ধরো এই ক্ষেত্রে তুমি সমুদ্রের অনেক নিচে চলে গেছো, এরকম একটা সমুদ্রের কি চলে গেছো, নিচে চলে গেছো, স্বাভাবিকভাবেই এখানে কি আমার ব্যাসার্ধ কমে যাবে না, অর্থাৎ কোথাও ব্যাসার্ধ বেশি হচ্ছে, কোথাও ব্যাসার্ধ পৃথিবীর কম হচ্ছে। আর এই পৃথিবীর ব্যাসার্ধ কম এবং বেশি হওয়ার উপর ভিত্তি করে আমার কি করে, এই জির ভ্যালুটা ভাই কম এবং বেশি হয়। এই জিটাকে আমরা কি বলতেছি, অভিকর্ষ ত্বরণ। আচ্ছা দেখো, অভিকর্ষ ত্বরণ একটা হচ্ছে তোমার মেরু অঞ্চল, আর একটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। মেরু অঞ্চলে সাধারণত কি থাকে জানো, আর এর ভ্যালু বা ডির ভ্যালু কম থাকে। কেন থাকে দেখো, মেরু অঞ্চলে আর এর ভ্যালু ডির ভ্যালু কেন কম থাকে, দেখ একটু দেখাই। পৃথিবীটা কাল কি দেখাইছি, এর আগে ক্লাসও দেখাইছি, একই পড়া, যেহেতু আমি হচ্ছে দেখো এটা হচ্ছে আমার পৃথিবী, রাইট, এই হচ্ছে আমার পৃথিবী। পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো চাপা, তো এত চাপা থাকে না, তুলনামূলকভাবে চাপা থাকে। এই অঞ্চলকে বলা হয় হচ্ছে ভাই মেরু অঞ্চল। আর ঠিক এই অঞ্চলটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। স্বাভাবিকভাবেই আমার এই ক্ষেত্রে ডির ভ্যালু কি ভাইয়া, কম, কিন্তু ক্রান্তীয় অঞ্চলে ডির ভ্যালু বেশি। আমরা সবাই জানি জি ইজ ইকুয়াল টু জিএম বাই ডি স্কোয়ার। যদি ডির ভ্যালু বেশি হয় জির ভ্যালু কমবে, যদি জির ভ্যালু কম হয় যদি ডির ভ্যালু কম হয় জির ভ্যালু বাড়বে, কারণ তারা পরস্পর ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কমে। দেখতো মেরু অঞ্চলে যেহেতু আমার ডির ভ্যালু কম, স্বাভাবিকভাবে এখানে জির ভ্যালু বেশি হবে না। ডি যদি এখানে আমার ডি কত, মেরু অঞ্চলে ডি যেহেতু কম, ঠিক আছে, এই কারণে আমার কি হতেছে, এভাবে লিখতে পারি আমরা ব্যস্তানুপাতিক তো 1/d²।
স্বাভাবিকভাবে এখানে কি আমার ডির ভ্যালু যেহেতু কমে যাচ্ছে, একটা ভ্যালু মনে করো যদি নাও বুঝো একটা কথা মাথায় রাখ, যদি ডির ভ্যালু কমে অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি কমে তাহলে আমার জি বা অভিকর্ষ ত্বরণ বাড়বে, একটা কমলে একটা বাড়বে, এটুকু তো বুঝিস, মাথায় রাখ, মুখস্থ কর, তাইলে হইতেছে। যেহেতু আমার ঠিক এই বিষুবীয় মেরু অঞ্চলে ডির ভ্যালু কম, সেই জন্য এই ক্ষেত্রে আমার জির ভ্যালু বেশি, সেটা হচ্ছে কত 9.81 9.83 আর ক্রান্তীয় অঞ্চলে ডির ভ্যালু বেশি, ডির ভ্যালু বাড়লে জির ভ্যালু কমবে, তো ডির ভ্যালু যেহেতু বাড়ছে জির ভ্যালু যাইবা কুইমা কত হবে 9.79। এই ক্রান্তীয় অঞ্চলে জির ভ্যালু কম এবং মেরু অঞ্চলে আমার কি জির ভ্যালু বেশি, এটাই আমরা এখানে এতক্ষণ দেখলাম। বুঝছিস বাচ্চা কাচ্চারা? এইটা কই গেল রে? এই তো আবার প্রথম থেকে আসছে না, সর এই তো দেখো এটা কই গেল, এই আসছে, এই তো আসছে, দেখছো? এই যে ক্রান্তীয় অঞ্চলে আমার জির ভ্যালু কম এবং হচ্ছে বিষুবীয় অঞ্চলে সরি মেরু অঞ্চলে জির ভ্যালু অনেক বেশি। ওই বিষুবীয় অঞ্চলেও হচ্ছে তোমার কত, বিষুবীয় অঞ্চল হচ্ছে তোমার, আচ্ছা ক্রান্তীয় অঞ্চল হচ্ছে একটু উপরের দিকে, আর বিষুবীয় অঞ্চল হচ্ছে তোমার যেটা যদি হয় পৃথিবী হয়, দেখো এটা যদি পৃথিবী হয়, উপরের দিকের যে অংশটা আছে সেটাকে বলা হয় হচ্ছে তোমার মেরু অঞ্চল, আর এইটাকে বরাবর যেটা আছে না, এটা আমি ভুল লিখছিলাম, সেটা হচ্ছে মেনলি এটা হবে তোমার কি অঞ্চল জানো, এটা হবে বিষুবীয়, এটা হবে মেরু, একটু ভুল বলতেছি মনে হয়, দেখো তো এটা মেরু, এটা বিষুবীয়, আর দুইটার মাঝখানে যেটা আছে এটা হলো ক্রান্তীয়, এরকম হবে, বুঝছো? এই কারণে হচ্ছে আমার কি হইতেছে, ব্যাসার্ধ একটু চেঞ্জ হইতেছে পৃথিবী। ক্লিয়ার? আচ্ছা এখন হচ্ছে আমরা কি দেখবো, আমরা হচ্ছে এই যে আমরা কি বলতেছিলাম, M1 এবং M2 যদি d দূরত্বে থাকে তাহলে তারা নিজেদের মধ্যে যে আকর্ষণ করে তাকে আমরা বলতেছি হচ্ছে মহাকর্ষ বল, আর এই মহাকর্ষ বলটাকে আমরা কি লিখতে পারি, F × G × M1 M2 / d², এটা মুখস্থ করে ফেলতে পারো, এটাই সূত্রটা আমাদের লাগবে। আর এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে এই মহাকর্ষ বলের মান সাধারণত এই দেখো অভিকর্ষ ত্বরণ এই লিখে নেই, অভিকর্ষ ত্বরণ সরাসরি লিখছে। আচ্ছা এই মহাকর্ষ বলের মান সাধারণত কার উপর নির্ভর করে, যে দুইটা বস্তু আছে না, দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ দুইটা বস্তুর ভরকে আমার কি করতে হবে, গুণ করতে হবে, এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক বলতে হচ্ছে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বকে আমার বর্গ করে ভাগ করতে হবে, স্কোয়ার করে ভাগ করতে হবে। পাশাপাশি এটাকে যদি আমরা পারফেক্টলি একটা ভ্যালু পাইতে চাই, আমাদের একটা মুখস্থ একটা ভ্যালু, হ্যাঁ এটা হচ্ছে তোমার স্যার আইজ্যাক নিউটন বের করে গেছে ভ্যালুটার মানে একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি ভাইয়া জি, অভিকর্ষ, এটা মহাকর্ষ ধ্রুবক বলে এটাকে কি বলা হয়, একটা মহাকর্ষীয় ধ্রুবক। এটা কিভাবে বোঝার কিছু নাই, এটা মুখস্থ একটা ভ্যালু, তোমাকে এই ইকুয়েশনের মধ্যে এটা মাস্ট বি বসাইতে হবে, তাছাড়া তুমি কি করতে পারবে না, এই বল বের করতে পারবে না, কারেক্টলি এই বল বের করতে পারবে না। এই মহাকর্ষীয় ধ্রুবকের ভ্যালু হচ্ছে 6.673 × 10⁻⁻11। আরে এটা তো মুছতে গেল, মুছামুছিও ভেজাল, দাঁড়া মুছতেছি, এটা হচ্ছে × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার, এটা কি হবে, জি হ্যাঁ নিউটন কেজি, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার মহাকর্ষীয় ধ্রুবক, জি হচ্ছে আমার মহাকর্ষীয় ধ্রুবক। এটা কি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, বোঝার কিছু নাই, এটাকে মুখস্থ করতে হবে। ডান। তো কমেন্ট করে লাভ নেই ভাই জি কি, কারণ জি করতে হলে আমাকে আবার কি করতে, ম্যাথমেটিক্যাল টার্মে যেতে হবে, পরস্পর সমানুপাতিক পরস্পর সমানুপাতিক, পরস্পর ব্যস্তানুপাতিক। তো যেহেতু সমানুপাতিক চিহ্নটা আমাকে উঠাইতে হয়, স্বাভাবিকভাবে একটা কনস্ট্যান্ট আনতে হবে, সেই কনস্ট্যান্ট হচ্ছে জি। এটা হচ্ছে ক্লাস 9-10 এর, এটা আছে কিনা আমি জানি না, তারপরে বলে দিলাম, যদি বুঝছিস না বুঝতে মুখস্থ কর, শেষ, এটা নিয়ে কিছু করার দরকার নেই। দেখ, ও সরি, মুখস্থ করো, এবার দেখো, আমি হচ্ছে আমাদের তুই বলে ফেলছি, সরি। আচ্ছা এখন আসো, অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়, দেখো এটা বোঝার একটা বিষয় আছে। তুমি যখন কি করবা, স্কাই ড্রাইভিং করবা, রাইট? স্কাই ড্রাইভিং বলতে ভাইয়া কি করব, দেখো
এটা কাজ করে না কেন বোর্ডটা? ধরো এটার কি একটা চলে আসছে, এটা চলে আসছে, যেটা লাগছে ওটা একাই চলে আসছে অটোমেটিক্যালি। দেখো তুমি হচ্ছে কি করবো ভাই, তুমি হচ্ছে একটা বিমান থেকে লাভ দিবা। আমি একটা বিমান আঁকি, হ্যাঁ দেখ তো বিমানটা বুঝোস কিনা, মনে করো একটা বিমান, বিমানটাতে কি হবে আল্লাহ জানে। এইটা বিমানের মাথা, এটা হচ্ছে বিমানের ল্যাঞ্জা, এই বিমানের ধরো কি আঁকি দেখতো, দেখো তো বিমানই তো হয় না আমার। আচ্ছা এইটা হচ্ছে আমার বিমানের পাখা, ওকে এটা হচ্ছে আমার বিমানের পাখা, ধরতে পারো এটা হচ্ছে আমার বিমানের লেজ। হ্যাঁ ধরে না সামহাও একটা যুদ্ধ, একটা বিমান, বুঝার স্বার্থে একটা বিমান, যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান থেকে ধরো সামহাও তুমি কি করছো, একটা পাইলট বা একটা লোক লাভ দিছে, তুমি কি করছো, লাভ দিছো। তুমি ফিল করতে পারবা, তুমি যদি লাফ দিয়ে থাকো তোমার গতি নিচের দিকে, যত নিচের দিকে নামতেছো তোমার গতি তত তাড়াতাড়ি বাড়তেছে, তোমার স্পিড তত তাড়াতাড়ি বাড়তেছে। শুরুর দিকে তোমার স্পিড ছিল ধরো অনেক কম, ধরো ছিল 0, যখন তুমি এখানে বসেছিলা তখন 0 ছিল না গতি। হ্যাঁ যখন বাড়তেছো দেখো, তুমি দেখবা কি ওই স্পিড মিটার আছে না, তোমার কাছে যদি একটা স্পিড মিটার থাকে বা তুমি যদি স্পিড দেখতে পাও, তুমি দেখবা তোমার গতি। বা তোমরা একটা কাজ করতে পারো, ইউটিউবে সার্চ দিতে পারো যে যখন একটা তোমার হচ্ছে তোমার কি বলে স্কাই ড্রাইভাররা যখন বিমান থেকে লাফ দেয় তাদের হাতে একটা ডিভাইস লাগানো থাকে, ওই ডিভাইসে তারা দেখতে পারে তারা কত গতিতে মাটির দিকে পড়তেছে। বিষয়টা এরকমভাবে চিন্তা করতে পারো। গতি বলতে ওই যে আমরা যখন প্রাইভেট কারে যখন যারা উঠছো বা যারা হচ্ছে তোমার হচ্ছে বাসে উঠছো অথবা ধরো মোটর সাইকেলে যারা চালাও, তারা দেখবা আমাদের মোটর সাইকেলের সামনে একটা ওই যে স্পিড মিটার থাকে গোল, ওইখানে একটা কাটা থাকে। হ্যাঁ এরকম স্পিড মিটার থাকে না, স্পিড এরকম স্পিড লেখা থাকে, আর এখানে এরকম স্পিড এরকম গুলা লেখা থাকে, এখানে একটা কাটা থাকে। এই কাটাটা দেখবা স্পিড বাড়াইলে এভাবে কি হয়, বাড়তে থাকে। এই কাটাটা থাকে, স্পিডের কাটাটা থাকে, ওই স্পিড কাটাটা আস্তে আস্তে স্পিড যদি বাড়ে এটা বাড়তে থাকে। তো ঠিক ওই রকম ভাবেই একজন তোমার কি বলে যখন হচ্ছে কি বলে এটাকে বিমান থেকে যখন একজন লাফ দেয়, বিমান থেকে যখন একজন লাফ দেয় তখন সে কি দেখে জানো, তার স্পিড মাটির দিকে সে যত নামতেছে সে তত জোরে নিচের দিকে পড়তেছে, তত গতিতে নিচের দিকে পড়তেছে। তার মানে কি, তার স্পিড নিচের দিকে বাড়তেছে। এখন তার স্পিড নিচের দিকে বাড়তেছে কেন? যে কারণে তার স্পিড নিচের দিকে বাড়তেছে, তার গতি নিচের দিকে বাড়তেছে, সেই কারণটাই হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ। সেই কারণটাই হচ্ছে ভাই অভিকর্ষজ ত্বরণ, বুঝছো? যেটাকে আমরা মেইনলি জি দ্বারা প্রকাশ করি। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। জির ভ্যালুটা হচ্ছে 9.8, মানে এটা হচ্ছে এভারেজ ভ্যালু, এক এক জায়গায় এক এক রকম হয়। অন এভারেজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে কি হয় জানো, প্রতি এক সেকেন্ডে এটার গতি 9.8 কইরা বৃদ্ধি পায়। হ্যাঁ ধরো প্রথমে ওর স্পিড ছিল, দেখো এটা বোঝার চেষ্টা করো, প্রথমে ওর স্পিড ছিল 0, মানে যখন সে লাফ দেয় নাই তখন স্পিড ছিল 0। ওর হাতে ধরো এরকম একটা স্পিড মিটার সে আছে, সে দেখতেছে আমি যখন নিচের দিকে পড়বো তখন আমার স্পিড কত বাড়ে না কমে সে দেখবে। সো যখন সে লাফ দিল, মানে যখন সে বসেছিল তখন ছিল তো প্রথমে তো 0 ছিল, সে লাফই দেয় নাই। যখন সে লাফ দিল 1 সেকেন্ড পর সে কি দেখবে জানো, তার স্পিড হচ্ছে 9.8, বুঝছো? 2 সেকেন্ড পর কি দেখবে জানো, 2 সেকেন্ড পর সে দেখবে হচ্ছে তার স্পিড হচ্ছে 9.8 ইন্টু 2 19.6, বুঝছো? তারপরে হচ্ছে তৃতীয় সেকেন্ড মানে থার্ড সেকেন্ডের পর সে কি দেখবে জানো, 19 এত হচ্ছে এভাবে গুণ করতে পারো অথবা এভাবে লিখতে পারো 19, এটার সাথে আচ্ছা এভাবে লিখি, এটাকে গুণ না দিয়ে 9.8 যোগ করে দিই। হ্যাঁ যোগ মানে 9.8 করে বৃদ্ধি পাবে আর কি। তার গতি প্রতি সেকেন্ডে 9.8 করে। পৃথিবী যেহেতু একটু চ্যাপ্টা, এই কারণে এর ডি কোথাও বেশি আবার এর ডি কোথাও কম। যদি আমি কি বলছি, যদি ডি বেশি হয় জি তাহলে কম হবে। এই ক্ষেত্রে আমার ডি বেশি, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে ভাই, জি হবে কম, অভিকর্ষ ত্বরণ কম। এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। জির ভ্যালু কম না, তারা এখানে লিখি অঞ্চল, জির ভ্যালু কম না 9.8
এই জন্য কম কত 9.78 সবচেয়ে কম ভ্যালু। আর হচ্ছে এখানে আমার দেখ ডির ভ্যালু কম বলতে কি জির ভ্যালু বেশি, জির ভ্যালু তাহলে কত হবে এখানে জি ইজ ইকুয়াল টু অনেক বেশি না 9.83 বুঝছো। আর দুইটার মাঝখানে এটাকে বলা হয় মেরু অঞ্চল, উত্তর মেরু দক্ষিণ মেরু আছে না, এটাকে বলে মেরু অঞ্চল। আর মাঝখানে বিষুবীয় এবং মেরু অঞ্চলের মাঝখানে হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চল মাঝখানে, ওদের ভ্যালু অর ভ্যালুটা জির ক্ষেত্রে অর ভ্যালুটা মাঝখানের দিকে, অর্থাৎ এখানে 78 ছিল না, এর চেয়ে একটু বেশি হয় 79। এই তো এগুলো পরীক্ষার মধ্যে আসে বুঝছো। এবার বুঝছো শোনা, এটা বলতে পারছো পানির 90% পানি, বাট না 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 স্যার আর্থের এখানে মাটি বলতে কাহিনী আছে, পুরো তো মাটি না রে, এখানে পাথর টাথর গলিত ম্যাগমা ট্যাগমা আছে। হ্যাঁ, মাটির নিচে একটু পানি থাকে না, এরপর কিন্তু ম্যাগমা, মাটি খুবই কম, এর নিচে গলিত ম্যাগমা থাকে। ওই যে ফুটন্ত তোমার দেখবা, ওই যে তোমার হচ্ছে বিভিন্ন যে পর্বত থাকে না, দেখবা হচ্ছে তোমার যে কি বলো এটাকে, আরে এটা কি বলা হয় যে তোমার আরে তোমার কি হয় না যে পর্বতগুলো থেকে যে বিচ্ছুরিত হয় না, ওটাকে যেন কি বলে ওটাকে, ও আমি তো ভুলে গেলাম রে, ওটাকে যেন কি বলে, যে একটা পাহাড় পর্বত থাকে না, এরকম পর্বতগুলো থাকে, এখান থেকে তোর বিস্ফোরণ হয়, এটাকে যেন কি বলে, হ্যাঁ পর্বত থেকে বিস্ফোরণের দিকে পড়ে যায়, যেন কি বলে জিনিসটাকে ভুলে গেছি। ম্যাগমাগুলা বের হয়ে যায় পৃথিবীর ভেতর থেকে, হ্যাঁ গলিত ম্যাগমাগুলা বের হয়ে যায় না পর্বত থেকে, অগ্নুৎপাত না কি জানি ভুলে গেছি রে, হ্যাঁ ভলকানো, ইয়েস। ওই ভলকানো হয় কোথা থেকে জানিস, জানো তো ভলকানো হয় হচ্ছে পৃথিবীর কেন্দ্রে, অধিকাংশ ক্ষেত্রে মাটি থাকে না, গলিত পাথর থাকে, টেম্পারেচার এত বেশি থাকে যে ওগুলোর পাথরগুলো একদম গইলা একদম ম্যাগমা তৈরি হয়ে যায়। তো যখন ওটার বেশি হয়ে যায় না, প্রচুর পরিমাণ হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন কি করে এই পর্বত দিয়ে হচ্ছে একদম ভলকানোর মতো করে, ভলকানোর ভিতর দিয়ে এই গলিত ম্যাগমাগুলো একদম চিট্টায়া বিস্ফোরণ হয়ে বের হয়ে যায়। তো মাটির নিচে সাথে আমরা শুধু পৃথিবীর কেন্দ্রে আসলে মাটি না, থাকে হচ্ছে এরকম গলিত ম্যাগমা, ঠিক আছে। এই কারণে আর পানি তো পানি, এই জন্য পানির পরিমাণ থাকে বেশি, মাটির পরিমাণ কম, বুঝছো। এবার উচ্চ কি বলছে, উচ্চ বাবা, উচ্চ তো অনেক কিছু জানে, বিখ্যাত ও বিশাল একটি নাম হচ্ছে, আচ্ছা ও তুই মাছের কথা বলছিস, মেগালোডন, আচ্ছা মেগালোডন, বাহ আচ্ছা মেগালোডন হচ্ছে অনেক বড় একটা মাছের কথা বলছে। সোহানু কি বলছে, আচ্ছা ঠিক আছে আমি তোমার, আরে সোহানা মানে তুমি তো গান গাও, এটা সবাই জানে আমাদের ইউটিউব পরিবারের, এই জন্য আমি চাই মানে এই জন্যই তোমার গানের কথা বলতেছি। তুমি মন খারাপ করছো কেন শোনা, মন খারাপ করো না বাবু। লাভা, ইয়েস জুবাইদা বলে লাভা, এম এস সাইম লাভা। তারপরে নিলয় কি বলছে, স্যার হুম ইউ ওয়ান্ট টু থ্রোন এবং বাংলা বিজেস, আরে বাংলা হরে ভাই, বাংলায় আমি প্লাস মিস করছি মনে আছে আমার। উচ্চ বাবা, উচ্চ দেখছো অনেক কিছু জানে, হ্যাঁ আর্থের করে নিকেল ধাতু থাকে, আর নিকেল ধাতুটার কারণে কি হয় মেনলি সে এই যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। বাহ ভালো বলছে তো। স্যার ডি কি, হ্যাঁ স্যার ডি কি ব্যাসার্ধ, হ্যাঁ ডি ব্যাসার্ধ, ব্যাসার্ধ নাইটউইং, ডি হচ্ছে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ ডি। এই দেখোস না বেটা, এই দেখ এই হচ্ছে পৃথিবী, আচ্ছা এটা আমার, এটা যদি আমার কি হয় তোর কি বলে এটাকে বৃত্ত হয়, তাহলে বৃত্তটা কি বাবা, বৃত্তটা ব্যাসার্ধ না, এই যে ডি ব্যাসার্ধ না, শোনা দেখো দেখো ডি হচ্ছে ব্যাসার্ধ, আমি জানি এটা তুই বলে ফেললাম। তো এইরকমই পৃথিবীর হচ্ছে এই যে এটাকে ব্যাসার্ধ, কিন্তু এই ব্যাসার্ধটা তোমার হচ্ছে পুরো ফুল বৃত্তের মতো সব জায়গায় সমান না, একটা জায়গায় বেশি থাকে ব্যাসার্ধ, একটা জায়গায় কম থাকে ব্যাসার্ধ, এই কারণেই আমার জির ভ্যালু কোথাও কম কোথাও বেশি হয়, এই পার্থক্য বাবা, এইটুকুই আর কিচ্ছু না, সিম্পল। সোহানা কি বলছে, হ্যাঁ তোমার সবার কথা জানেন তো, সোহানা জানে, আয় হায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরফিন তোমার কথা আমি, সোহানা কি কথা বলা যাবে না তো, আচ্ছা ঠিক আছে তোমার কথা মানলাম, আচ্ছা ঠিক আছে মরার দরকার নাই সোহানা, সবাই তোমার ছাত্র, আমার ছাত্র তোমার সাইফা, আচ্ছা ঠিক আছে অন্য একদিন সাইফা, নাফি, ও আচ্ছা নাফি, নাফি নাফি কি বলছে, স্যার সোহানার গান শুনতে ভালো লাগে না, আমার নাম বলে দেন ওকে, কোনো সমস্যা, আচ্ছা সোহানা নাফি বলছে। উচ্চ, আচ্ছা উচ্চ, বাহ উৎপন্ন সুন্দর, অনেক তথ্য দিচ্ছে আমার এলাকার ছেলে। তরি হচ্ছে স্যার কারেন্ট চলে গেছিল, ও ওকে 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 বাবু। রাইফুল ইসলাম রাফিন, ভলকানো, ওকে ভলকানো। সুরাইয়া হোসেন স্যার ওজনের সাথে ওজনের স্লাইডটা, আচ্ছা ওজনের স্লাইডটা দেখাবো, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি, দাঁড়াও এখন 2 মিনিট আছে, 2 মিনিট দেখা দিচ্ছি। লাভা দেখো ওজনের স্লাইডটা আমাকে দেখাইতে বলতেছে, দেখাই ওজনের স্লাইডটা কি আছে দেখি, এই তো দেখো
ওজনের স্লাইড আছে। আমরা এতক্ষণ যে অভিকর্ষ ত্বরণ নিয়ে চিল্লাচিল্লি করলাম, মেনলি এই অভিকর্ষ ত্বরণটা আমরা কেন ইউজ করি জানো? আমাদের ওজন নির্ণয় করার ক্ষেত্রে। অভিকর্ষ ত্বরণটা আমরা কেন কেন এটা নিয়ে চিল্লাচিল্লি করতেছি? একটা বিষয় বোঝার জন্য। সেটা হচ্ছে কি ভাই জানো? সেটা হচ্ছে আমাদের ওজন নির্ণয় করার ক্ষেত্রে। ওজন বলতে হচ্ছে ডাব্লিউ বোঝায়। ওজন আমরা কিভাবে বের করতে পারি? আমরা আগের ক্লাসে খুব বেশি আলোচনা করছিলাম ওজন নিয়ে, এই জন্য এই ক্লাসটা একটু কম আলোচনা করলাম। ধরতে পারো, এই ওজনটা কই গেল? দাঁড়াও, এই তো আসছে ওজন, রাইট? ওজন হচ্ছে ডাব্লিউ, আরে হ্যাঁ ডাব্লিউ, এই চলতেছে না কেন? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এটা হচ্ছে ওজন নির্ণয়ের সূত্র। এখানে এম হচ্ছে ভাই ভর। তোমার মধ্যে আমার মধ্যে কি পরিমাণ পদার্থ আছে? রক্ত, পানি, হাড্ডি, এগুলাকে বলা হয় ভর। হ্যাঁ, মানে ওটা হচ্ছে আমার ভর। আর জি হচ্ছে ভাই অভিকর্ষ ত্বরণ। দুটাকে গুণ করে দিলে আমি কি পাবো? আমার ওজন পাবো। আমার ওজন বলতে আমি কি বুঝাচ্ছি জানো? আমি এই যে পৃথিবী দাঁড়ায় আছি না, পৃথিবীতে কি পরিমাণ বল প্রয়োগ করতেছি, পৃথিবীকে আমি কি পরিমাণ ফোর্স দিচ্ছি, কি পরিমাণ ভর দিচ্ছি, এটা হচ্ছে আমার ওজন। তোমার বন্ধু যত মোটা, সে পৃথিবীতে তত বেশি বল দেয়। তোমার ওজন কম, তুমি একটু কম বল দাও, এই পার্থক্য, বুঝছো? আর এই ওজনটা আমরা কিভাবে বের করব? আমাদের যে ভর আছে তার সাথে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ আছে সেটাকে যদি গুণ করে দেই তাহলে আমরা ওজন পাবো। আরেকটা বিষয় হচ্ছে চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 ভাগ। অর্থাৎ পৃথিবীতে জি যদি হয় 9.8, কোথায়? পৃথিবীতে। চাঁদে কত হবে ভাই? চাঁদে হবে হচ্ছে, চাঁদের জি হবে কত? 9.8/6। এটাকে বলা হয় 1.63। চাঁদের অভিকর্ষ ত্বরণ কত? 1.63। এই যে আমি এই যে গোল্লা দিয়ে লিখছি। হ্যাঁ, চাঁদের অভিকর্ষ ত্বরণ জি কত ভাই? 1.63। এই যে এখানে লিখি, দেখো আমার দিকে তাকাও। চাঁদে জি প্রাইম 9.8 এর কত? 6 দিয়ে ভাগ দিব। অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 ভাগ। তাহলে আমি 6 দিয়ে ভাগ করে দিচ্ছি, 1.63 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমার চাঁদের অভিকর্ষ ত্বরণ। তো যেহেতু চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 ভাগ, এই কারণে তুমি যদি হচ্ছে চাঁদে যাও, তুমি কি করবা? 6 গুণ বা হালকা অনুভব করবা। তোমার ওজনটাকে 6 দিয়ে ভাগ করতে হবে, বুঝছো? তুমি 6 গুণ হালকা অনুভব করবা। এটাই হচ্ছে কি আমার চাঁদের অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, বুঝতে পারছো এবার? তোরি কি বলছে? আচ্ছা, তোরি সবগুলা স্লাইডের এসএস নিবে? আচ্ছা নাও, আমি দিচ্ছি। কানাকাটি করার দরকার নাই। তোরি এটা নিছো না? হ্যাঁ তোরি, দেখো। এই আমি মানে নিছো, এটা নাও, এই একটা নাও। লিফটের ওজনটা কালকে পড়বো, তাই শেষ। আর কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো করবো। কিছু ম্যাথ কালকে করে ফেলবো ধাপ। আর হচ্ছে দেখো, দাঁড়াও তোরি, তুমি নিতে পারছো না? আমি আচ্ছা আমাকে দিচ্ছি। এটা যে কিভাবে কি তৈরি করছে, দাঁড়াও আমি দিচ্ছি তোরি, তুমি ওয়েট করে একটু বাবা, দিচ্ছি। তুমি হ্যাঁ এখান থেকে নাও। নিছো? এই স্ক্রিনশট নাও তোরি, নিছো? ওকে, এটা নাও স্ক্রিনশট, নিছো? ওকে, এই যে এখানে একটু ছিল, নিতে পারো আবার একটু। হ্যাঁ, তারপর এই তো স্ক্রিনশট নাও, নিছো? ওকে, এই যে একটা অঙ্ক আছে, অঙ্কটার স্ক্রিনশট নাও, নিছো? ডান। এই একটা অঙ্ক আছে, স্ক্রিনশট নিছো? নাও, শেষ। আর ওগুলো আছে এমসিকিউ আমরা নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস কি সবাই বুঝতে পারছো বাবুরা? আচ্ছা ঠিক আছে, তোমার নাম বলবো না, আরিফিন। আচ্ছা, উচ্চর ভালো লাগে। থ্যাংক ইউ তোরি, ওয়েলকাম। ওয়েট, সোহানা। আচ্ছা ঠিক আছে, নাফিকে না বললা, ভালো। সোহানা, নওরিন, এই নওরিন আবার ভালো একটা কথা বলছে। সোহানা ভালোই গান গায়। নিপু, থ্যাংক ইউ নিপু। মারুফ, ওকে মারুফ।
নিলয়, ওজন, স্ট্রাকচার অফ ওজন, ওজন তোর কোন ওজন? আমার ওজন ভাই 60 কেজি ভাই, 60 কেজি ভাই। আচ্ছা থ্যাংক ইউ সোহানা, সাইম। ওকে তাহলে শেষ করে দিই বাবুরা। হ্যাঁ ওকে, আল্লাহ হাফিজ, বাই 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 বাই, সি ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফিজ।